নমস্কার। সকাল সকাল আমি খবরদার চলে এসেছি। 12 ম্যান পরিবারের সকল সদস্যদের জানাই সুপ্রভাত। শীতের সকালে আবার নতুন খবর পাঠ নিয়ে চলে এসেছি। আমি শুরু করব আজকে আমাদের এপিসোড খবরদার কাগজ পাঠ। চলুন শুরু করি আজকের খবরগুলি। আজকের প্রথম খবর, জয়ী ইস্ট বেঙ্গল। এবার আসবো বিস্তারিত খবরে। এটি একটি দৈনিক স্টেটসম্যানের প্রতিবেদন। জয়ী ইস্ট বেঙ্গল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালিত অনূর্ধ্ব 18 এলিট লিগের দ্বিতীয় ম্যাচে জিতল ইস্ট বেঙ্গল। সোমবার নিজেদের ঘরের মাঠে কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের বিরুদ্ধে 5-0 গোলে জয় তুলে নিল লাল হলুদের ছোটরা। এদিন খেলার শুরু থেকেই নিজেদের আক্রমণের চাপ বজায় রেখেছিল সাহিল খান, প্রীতম গাইনরা। তাদের আক্রমণের চাপে রীতিমতো চাপে পড়ে যায় বিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা। ম্যাচের প্রথমার্ধেই 4-0 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এই সময় তাদের হয়ে গোলগুলি করেন সাহিল খান, ইয়াকেশ টোপ্পো, স্যামুয়েল হাউকিপ ও ওবিজি। এর মধ্যে গোলরক্ষকের বাম প্রান্ত থেকে ফ্রি কিকে দুরন্ত গোল করে যান ইয়াকেশ টোপ্পো। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণের চাপ বাড়ায় ইস্ট বেঙ্গল। সেই আক্রমণ থেকেই শেষ গোলটি করে যান প্রীতম গাইন। এই প্রসঙ্গে বলা যায়, পরপর 2 ম্যাচে 2টি গোল হয়ে গেল প্রীতমের। এর আগে মোহনবাগানের বিরুদ্ধে অনূর্ধ্ব 18 লিগের ডার্বিতে তার পা থেকেই দলের একমাত্র গোল এসেছিল। এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন, যেটা আমি আপনাদের পড়ে শোনালাম। ভালো খবর, ইস্ট বেঙ্গল যখনই যে ফরম্যাটেই, সে অনূর্ধ্ব 18 বা রিজার্ভ দল, যে ফরম্যাটেই জয়লাভ করে আমাদের মনকে আনন্দ দেয়। খুব আনন্দিত হই আমরা। ভালো লাগছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, আমাদের আগামী প্রজন্ম তৈরি হচ্ছে। এই প্রীতম গাইন, সাহিল খান, ইয়াকেশ টোপ্পো দারুণ ফুটবল খেলেছে গতকাল এবং তার বিনিময়ে 5-0 গোলে কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টকে হারিয়ে জয় তুলে নিয়েছে। আগামী দিনেও এই টুর্নামেন্টে আরো ভালো, মানে যে অনূর্ধ্ব 18 এলিট লিগ চলছে, সেই টুর্নামেন্টে আরো ভালো পারফরমেন্স করবে ইস্ট বেঙ্গল। আগামী ম্যাচগুলোতেও জয় তুলে নেবে, এই আশা, এই ভরসা আমাদের থাকবে। এবার চলে যাব আমরা আমাদের দ্বিতীয় খবরে। এটি একটি সংবাদ প্রতিদিনের প্রতিবেদন। রাজ্য সংস্থায় পদে থাকলে থাকা যাবে না ফেডারেশনের কার্যকরী কমিটিতে। ফেডারেশনের নতুন সংবিধানের 2টি ধারা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে সাম্প্রতিক সময়ে। 25-এর 3C ও D ধারা দুটিকে নিয়ে নানান মুনির নানা মত ছিল। অবশেষে সোমবার ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় সেই ধারাটি গৃহীত হয়ে গেল। ফলে আগামী মরশুমে ফেডারেশনের নির্বাচনের পর যে নতুন কার্যকরী কমিটি আসবে, তাতে যে সদস্যরা থাকবেন তারা কেউ রাজ্য সংস্থার কোনো পদে থাকতে পারবেন না। এই বিষয়টির কথাই উক্ত ধারাতে বর্ণনা করা আছে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও PS নরসিমার বেঞ্চ বলেছে, এই ধারাটি ফেডারেশনের গ্রহণ করলে তা কার্যকর হবে আগামী বছর ফেডারেশনের নির্বাচনের পর। যে নতুন কমিটি আসবে সেই নতুন কমিটি কার্যকাল থেকে। যেহেতু এই বছর একাধিক টুর্নামেন্ট চলছে, তাই টুর্নামেন্টগুলো কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই কারণেই সুপ্রিম কোর্ট নতুন কমিটি থেকে এই নিয়ম কার্যকর করতে বলেছে। সেই রায়ের একটি জায়গায় বলা হয়েছে, আমাদের রায়ে বর্তমান কমিটির সদস্যদের এই মেয়াদ পর্যন্ত বহাল থাকার অনুমতি দিয়েছে, যাতে ইভেন্টগুলি বা প্রতিযোগিতাগুলোর আয়োজনে ব্যাঘাত না ঘটে। এই ধারাটি গ্রহণ করার জন্য কোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল, ফেডারেশনের সংবিধান সংশোধনের জন্য কোর্টের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। 2017 সাল থেকে ফেডারেশনের সংবিধান সংক্রান্ত মামলাটি চলে আসছে। সুপ্রিম কোর্ট ফেডারেশনকে নতুন সংবিধানের প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন। 2023 সালের অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রায়ের তত্ত্বাবধানে নতুন সংবিধানের খসড়া জমা দেওয়া হয়েছিল। ফেডারেশনের তরফে এদিন বিবৃতি দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে এদিন ফেডারেশন 25-এর 3C ও D ধারাটি গ্রহণ করেছে। ফলে AIFF এর সংবিধান কোর্টের নির্দেশেই পথেই বিশেষ করে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রায়ের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে। 2017 সাল থেকে চলা বিষয়টির আজ সমাধান হয়েছে।
এদিন বিশেষ সাধারণ সভায় বর্তমান ফুটবলারদের কথা তুলে ধরার জন্য থাকতে চেয়ে তাদের সংস্থা এফপিআই এর তরফ থেকে 19 নভেম্বর একটি চিঠি দিয়ে বলা হয়েছিল, যেহেতু বর্তমান ফুটবলাররা সরাসরি বিষয়টির সঙ্গে যুক্ত, তাই এই বিষয়ে সাধারণ সভায় তাদের প্রতিনিধি ডাক পাওয়া উচিত। এই সভায় ফুটবলারদের ভালো মন্দ, বেতন সমস্যা সবকিছু তুলে ধরার জন্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিত একান্ত কাম্য। কিন্তু ফেডারেশন তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদের ডাকেনি। এফপিআই এর সভাপতি মেহরাজ উদ্দিন ওয়াডু জানিয়েছেন, বিষয়টি নিয়ে ফের ফেডারেশনকে চিঠি দিতে পারেন তারা। এই ছিল আমাদের দ্বিতীয় এবং শেষ প্রতিবেদন। কার্যত বলা যায় যে খসড়া তৈরি করেছিলেন নাগেশ্বর রাও, অবসরপ্রাপ্ত বিচারপতি, ভারতের ফুটবলের ফেডারেশনের যে সংবিধান তার সে সংক্রান্ত যে খসড়া, তার সবকটাই গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে আমাদের ভারতীয় ফুটবল এক সঠিক পথে চলবে, এই আশার একটা ছোট আলো হয়তো আমরা এই যে 25 সি এবং 25 ডি ধারা দুটি গ্রহণ করার মাধ্যমে, এতে কি হবে, রাজ্য সংস্থা এবং ফেডারেশনের কার্যকরী কমিটিতে একই ব্যক্তি থাকতে পারবে না, তাতে হয়তো আরো স্বচ্ছতা আসবে, যেটা সুপ্রিম কোর্টও মনে করেছেন এবং প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রায়েরও মনে হয়েছে। তাই হয়তো তিনি এই ধারাটা রাখার চেষ্টা করেছিলেন। আমরা সাধারণ সমর্থক হিসাবে আমরা আগামী দিনে ভারতীয় ফুটবল সংস্থাকে আরো এগিয়ে যেতে দেখব। ভারত ফুটবল যেন আজকে যে 142 সেখান থেকে যেন আর একটু উপরে উঠে, অন্তত যেটা আমরা একটা সময় দেখেছিলাম যে 90 এবং 100 ঘরে ভারতের র্যাঙ্ক ছিল, সেটাকে ছাড়িয়ে যেতে পারবে, ভারত আরো এগিয়ে যাবে, এই আশাই আমাদের সকলের। কারণ ভারতীয় ফুটবল, দেশের ফুটবল যদি এগিয়ে যায়, তাহলে ক্লাব ফুটবলও আরো এগিয়ে যাবে এবং দেশে যে ফুটবল নিয়ে আজকে যে টালমাটাল বা ডামাডোল, সেটা কেটে যাবে এবং ভারতীয় ফুটবল একটি বিপণনের জায়গা হবে। বাণিজ্যিক মানুষরা যারা কর্পোরেট সংস্থা, তারা কিন্তু আরো বেশি করে আগ্রহ দেখাবে ভারতীয় ফুটবল নিয়ে, কারণ সেটা কিন্তু বিপণনের জায়গা হবে, যেখান থেকে ব্যবসা করার সুযোগ পাবে তারা। কারণ কর্পোরেট সংস্থা কিন্তু ব্যবসা ছাড়া কিছু বোঝে না, তাই তারা কিন্তু চাইবে আগামী দিনে ভারতীয় ফুটবল যত উপর দিকে উঠবে, এশিয়া ফুটবলের ভারতের ফুটবল যত গ্রহণযোগ্যতা পাবে, তত কিন্তু এগিয়ে যাবে আমাদের ফুটবল এবং আমাদের ফুটবলের জন্য সব দিক দিয়ে মঙ্গল হবে। এটুকুনি বলার ছিল আজকের এই এপিসোডে। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সকলকে বিদায় জানাচ্ছি। আগামীকাল আবার দেখা হবে সকাল সকাল আপনাদের সঙ্গে নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতো বিদায়।